গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশকে সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এদিকে সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় সিইসি। মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করেছেন দুজন, পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, আর এই নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানালেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউ আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। একদম আশ্বস্ত করেছি, বিকজ আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। ইলেকশন হলে ওনারা চাচ্ছেন যে অবজারভার হয়তো ইউরোপিয়ান অবজারভার হিসেবে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। সিইসি বলেন, সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে। সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। বলেন, ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইইউ একমত। ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য। মানে আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক, এটা আমরা চাই না। এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। এদিকে দুপুরে অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন গণতন্ত্র বিশেষজ্ঞ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা খাতে বরাবরের মতো বাংলাদেশকে সহায়তা করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল খাত সহ নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানকে। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার ওমরাহ, শ্রমিক সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে আছে। এছাড়া বাংলাদেশের সাথে বিভিন্ন ডিজিটাল চুক্তি সম্পন্নের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের জন্য প্রতিদিনই কাজ করে যাচ্ছে সৌদি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা। have been indispensable and serve as a bridge between nations, working with testament to his unwavering commitment. Bangladeshi expatriates are now working in Saudi Arabia, playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. This interdependence reflects the strong and growing connection between our two nations. Saudi Arabia's forward-looking investment in Bangladesh, spanning key areas such as infrastructure, renewable energy and finance, have further solidified this bond. পর্দা উঠল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। তবে এই প্রথম বইমেলায় অংশ নেয়নি বাংলাদেশ, জানিয়ে হতাশ মেলার আয়োজক কমিটি থেকে পাঠক সমাজ এবং বিশিষ্টজনরা। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে দেখুন বিস্তারিত। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম কান্ট্রি জার্মানি। অংশ নিচ্ছে বিশ্বের ২০টি দেশ ও ভারতের প্রায় সবকটি রাজ্য। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আমি মনে করি বইমেলা আমাদের গর্ব, বই আমাদের প্রেরণা, আমাদের ভাষা, আমাদের দিশা, আমাদের আশা। তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি। ডিজিটালের যুগ হলেও গত বছর এরা বিজনেস করেছে প্রায় ৩০ কোটি টাকার বেশি এবং মোর দ্যান 27 lakhs পিপল
তবে এবারই প্রথম বইমেলায় অংশ নিল না বাংলাদেশ ও মিশনের কর্তারা। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্রে জানা যায়, তাদের অফিসিয়ালি আমন্ত্রণ জানায়নি আয়োজক কমিটি। তারা আমন্ত্রণ পেয়েছিল থিম কান্ট্রি জার্মানি থেকে, যে কারণে তারা উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেয়নি। নিয়ম অনুযায়ী অংশ নিক বা না নিক, আয়োজকরা কলকাতায় অবস্থিত প্রতিটি দেশের মিশন কর্তাদের আমন্ত্রণ জানিয়ে থাকেন। পাশাপাশি আমন্ত্রণ জানায় সংশ্লিষ্ট থিম কান্ট্রি। কিন্তু এবার বাংলাদেশ আমন্ত্রণ পায়নি কমিটির পক্ষ থেকে। এ বিষয়ে আয়োজক কমিটি বলছেন, বিষয়টা তারা জানেনই না, এমনটা হওয়ার কথাই ছিল না, খোঁজ নিয়ে দেখবেন। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে এসেছে, আর এবারে আসতে পারে না। এবারে জিও পলিটিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমে ওনারা এখানে আসতে পারে আসেননি বা তাদের বই পর্যন্ত এখানে পৌঁছায়নি। এটা আমাদের কাছে খুব কষ্ট এবং খুব দুঃখের। বই কখনো ভাগ হতে পারে, বইয়ের কোনো পার্টিশন নেই। বাংলাদেশ অংশ না নেওয়ায় আশাহত বাংলার বিশিষ্টরাও। আমার কাছে এই বইপত্র, সাহিত্য, গান বাজনা, এটার কোনো গন্ডি বা সীমা বা কাটাতার কিছু আমি দেখি না। একটা বাংলায় সেটা দুভাগে বিভক্ত হয়েছে, আমরা ভাগটাকে বিশ্বাস করি। এটা ক্ষতি নয়, আমি বিশ্বাস করি, কারণ রাজনীতির অবস্থাটা পাল্টায়, সাহিত্য পাল্টায়। ফলে এবছর বাংলাদেশি লেখক, কবি, সাহিত্যিকদের মিস করবেন কলকাতার পাঠকরা, এমনটাই জানিয়েছেন শুরুর দিনে মেলায় আসা বইপ্রেমীরা। এখন প্রশ্ন, মেলা কর্তৃপক্ষ ধরে রাখতে পারবেন তো বাঙালি পাঠকের আবেগ? এর উত্তর সময় দেবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। উন্নত কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানির বার্লিনে 24 ঘন্টার ধর্মঘট পালন করছে গণপরিবহন কর্মীরা। এই সময় বাস, ট্রাম কিংবা মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক প্রবাসীকে পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্নত কর্মপরিবেশ, মজুরি ও উৎসাহ ভাতা বৃদ্ধি এবং বাৎসরিক ছুটির দিন বাড়ানোর দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে 24 ঘন্টার ধর্মঘট ডাকে গণপরিবহন কর্মীরা। সোমবার মধ্যরাত 3টা থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত 3টা পর্যন্ত চলে এই পরিবহন ধর্মঘট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে বন্ধ থাকে পাতাল রেল, বাস ও ট্রাম। এ সময় অনেকেই পায়ে হেঁটে যার যার কর্মস্থলে যেতে দেখা যায়। বিপাকে পড়েন প্রবাসীরাও। গণপরিবহন না চলার কারণে আমাকে অলরেডি 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে, এবং যে কি আরো 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আবার টোটাল 3 কিলো ব্যাক করে রিজিওনাল ট্রেন ধরতে হবে আমাকে, যে বাইরে যেতে হবে বার্লিনের। সো এই তো মানুষ যে তার কর্মস্থলে যাইতে একটু দুর্ভোগে পড়ছে। সো এটা শুরু হয়েছিল নাকি যে আজকে রাত 3টা থেকে, মানে গতকাল রাতে, এবং শেষ হবে আজকে রাত 3টায়। সো এর মধ্যে তো আসলে দুর্ভোগ শেষ হবে না মানুষের। পরিবহন শ্রমিকদের সংগঠন ভার্দি জানায়, গেল সপ্তাহে কর্মীদের দাবি দেওয়ার বিষয়টি পরিবহন কর্তৃপক্ষকে জানানো হলে কোনো আশ্বাস না পাওয়ায় এই ধর্মঘটের ডাক দেয় তারা। এ সময় তাদের দাবি মানা না হলে সামনে আরও কঠিন কর্মসূচি দেয়া হবে বলে সতর্ক করে পরিবহন কর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরে মসজিদ আল বুখারীতে মালয়েশিয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ। মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল লিটন, ডক্টর SM রহমান তনু, ফজলুল করিম সোহরাব সহ অনেকে। সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের মিডিয়া কর্মীদের মধ্যে তথ্য আদান প্রদানের সহায়তায় রিয়াদে প্রস্তুতি সভা করেছে ইয়াং জার্নালিস্ট সোসাইটি ইন্টারন্যাশনাল YJSI। ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুবাশশির আনোয়ার, রুস্তম খান, ফকির আল আমিন, তানিম আমজাদ, বাবর আলী সহ অনেক সংবাদকর্মী। সংগঠনটি জানায়, সৌদি আরবের ভিশন 2030 সামনে রেখে প্রবাসী সংবাদকর্মীদের নিজ নিজ দেশের হয়ে সংবাদ সংগ্রহে সৌদি আরবের বিভিন্ন রাষ্ট্রীয় ইভেন্টে অংশ দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ বন্ধু সুলভ মহিলা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ। সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক নিগার হোসেন, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস নূপুর, জেমি আহমেদ, লাবিবা আক্তার ও নাজমা জামালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা নামের নানা স্বাদের পিঠার স্বাদ নেন প্রবাসীরা। আয়োজকরা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের সংস্কৃতির সাথে প্রবাসী নতুন প্রজন্মদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন ইংল্যান্ড এবং কানাডা থেকে আগত শিল্পীরা। লন্ডনে মেডিসিনে অধ্যয়নে আগ্রহী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে দিনব্যাপী পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লন্ডন এক্সেল টিউটর ও এশিয়াটিক লিমিটেডের আয়োজনে এক্সেল টিউটরের হল রুমে ডক্টর ফর ডে কর্মশালায় প্রায় 100 শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দেন ডাক্তাররা। ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুর শওকত এবং তার দল অনুষ্ঠানটি পরিচালনা করেন। এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুর শওকত, ডক্টর সাদিয়া জামান, শফিকুল ইসলাম। লন্ডনের আশেপাশে এমনকি বার্মিংহাম থেকেও শিক্ষার্থীরা এসে প্রশিক্ষণ নেন। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যারা মেডিকেল পড়তে চান তাদের মনোবল বাড়াবে বলে মনে করেন আয়োজকরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে অচল সারা দেশে ট্রেন চলাচল। দেখা দিয়েছে যাত্রীদের চরম ভোগান্তি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন এবং অন্যান্য দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি চলছে। এদিকে সরকার বলছে যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে সব দাবি মানা সম্ভব নয়। চিন্তার কোনো কারণ নাই। কমলাপুর রেল স্টেশনের পশ্চিম পাশে আমাদের পিআরসি গাড়ি দাঁড়ানো আছে। রাজধানীর কমলাপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি লাগবে ট্রেনের টিকিট দিয়ে বাসে করে যাত্রী পাঠানোর চেষ্টা রেলওয়ে কর্তৃপক্ষের। তবে সঠিক যাত্রী সেবা না মেলায় অসন্তোষ কম নয়। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। এখানে আসে শুনতেছি যে নাকি রানিং স্টাফদের কর্মবিরতি। এটা একটা ঘোষণা দিতে পারতো যে ট্রেন বন্ধ। তা ছাড়বে, কিন্তু এখনো কোনো ডিসাইড করতেছে না যে যাবে কিনা। আমাদের কুষ্টিয়ার যাত্রী নাই, অল্প কয়েকজন যাত্রী হয়েছে, বাসের ড্রাইভার বাস নিয়ে যাবে না। অবস্থা যখন এমন, তখন শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে সরকার আলোচনার জন্য প্রস্তুত বলে সাংবাদিকদের জানান রেল উপদেষ্টা। আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এরপর সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, রেল কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে এখন আর কিছু করার নেই। আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। এমন জটিল অবস্থা মিটিয়ে দ্রুত যাত্রী সেবা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। একদিকে সড়কগুলোতে লাগাতার আন্দোলন, আর আজ থেকে আবার রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি। গন্তব্যে যেতে সারা দেশে অসংখ্য মানুষ টিকিট সংগ্রহ করলেও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা। যাত্রীরা বলছেন, জনগণকে পুঁজি করে এ ধরনের আন্দোলন রেল সেবাকে প্রশ্নবিদ্ধ করছে। আরিফুল ইসলাম, নিউজ 24। রানিং স্টাফদের নেতা মজিবুরকে পাওয়া যাচ্ছে না। মজিবুরকে খোঁজা হচ্ছে, তাকে পেলে আলোচনায় বসে ধর্মঘট নিষ্পত্তি করা যাবে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এদিকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার না করার ঘোষণা রেলের রানিং স্টাফদের। তারা এখানে রয়েছে, তারা সবাই আলোচনায় এগ্রি, কিন্তু ওদের প্রধান নেতা তাকে বাদ দিয়ে কিছু করাটা বলতেছে যে এটা একটু কেমন দেখায়। আমরা চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতেছে। মজিবর সহ যে কয়জন আত্মগোপনে রয়েছে তারা যত দ্রুত বের হয়ে এসে এদেরকে বলবে, আমাদের বললে আমরা বৈঠকের ব্যবস্থা করে দেব। যে আমাদের 3, 11, 21 তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না।
সরকার আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তবে 15 দিনের মধ্যে আলাদা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার আহ্বান তাদের। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা কলেজের ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো আক্রোশ নেই বলেও জানায় তারা। দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে বের হওয়ার দাবি জানিয়ে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির অসৌজন্যমূলক আচরণে আরও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ফলে দাবি রূপ নেয় রাজপথের আন্দোলনে। সেদিন সন্ধ্যা থেকেই প্রো ভিসির ক্ষমা চাওয়া সহ 5 দাবিতে সায়েন্স ল্যাব রাস্তা অবরোধ করে চলে আন্দোলন। রাতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় বাড়ে উৎকণ্ঠা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্তের পরও নানা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। শেষমেশ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের আশ্বাসে সব কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে। সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে। একই সময় ঢাকা কলেজ অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোর ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাবির সাথে সৃষ্ট সংকট নিয়েও নিজেদের অবস্থান জানান তারা। এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে মূলা ঝুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 থেকে 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এ সময় বিশ্ববিদ্যালয় হলে বিসিএস ক্যাডার শিক্ষকদের বিষয়ে নীতিমালা করার আহ্বান জানান ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস। সেগুলা নিরসনের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সেগুলো আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে, যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয়। ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে বলেও জানান তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জনগণ মুখ ফিরিয়ে নিলে পরিণতি হবে 5 আগস্টের মতো। নেতাকর্মীদের সতর্ক করে এমন কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, জনগণই রাজনীতির প্রথম ও শেষ কথা, তাই যে কোনো ইস্যুতে জনগণকে আস্থায় রাখতে হবে, নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের মঙ্গল। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে অংশ নেন সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা মহানগর ও জেলার নেতাকর্মীরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে বলেন, 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে। 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তারেক রহমান বলেন, যারা দলের স্বার্থ পরিপন্থী কাজ করবে তাদের দায়িত্ব নিবে না বিএনপি। দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় মন্তব্য করে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন হলে বিএনপির বিজয়ের সম্ভাবনা বেশি। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। বিএনপি ঘোষিত 31 দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24। আমন্ত্রণ একবার, এবার জানাবো খেলার সংবাদ।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল গভর্নিং কমিটির মিটিংয়ের অনেকটা জুড়েই ছিল দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু। সঠিক পরিকল্পনার অভাবেই এমনটা ঘটেছে বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। দায় দেখছেন বিসিবিরও। এদিকে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে নিয়ে চিটাগং কিংস মালিকের বক্তব্যকে দেখছেন অপেশাদার হিসেবে। বিসিবির ইমেজ পরিষ্কার করতে এবারে বিপিএল ছিল সঠিক মঞ্চ, কিন্তু নানা সমালোচনায় বিপিএল যেন এখন বিসিবির গলার কাটা। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে আলোচনায় দেশ থেকে বিদেশও। সেসব বিষয় নিয়ে দলগুলোর সাথে বসে বিপিএল গভর্নিং কমিটি, কিন্তু এই মিটিংয়ে ছিল না চিটাগাং দলের কোনো প্রতিনিধি। রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। সো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো। যদিও বিপিএল এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে একাধিকবার বসেন বিসিবি সভাপতি, তারপরও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মনে করেন সঠিক পরিকল্পনা থাকলে এমনটা হতো না। আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা, বাট হয়তো আমরা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম, বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি। কিন্তু চিটাগাংয়ের মালিক সামির কাদের চৌধুরী জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে নিয়ে দেওয়া বক্তব্যকে দেখছেন পেশাদারিত্বের অভাব হিসাবে। হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে, কিন্তু সো এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার তো থাকবেই। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। এদিন মিটিংয়ে রংপুরের পক্ষে ছিলেন দলটির টিম ডিরেক্টর সানিয়ান তানিম। বিপিএল এর মাঝে দলগুলোর সাথে বসাকে দেখছেন ইতিবাচক হিসাবেই। কিভাবে করে আরো বেটার করা যায়, আমরা সব ধরনের কথা, আমাদের ওপিনিয়ন উনি নিয়েছে, ওনার ওপিনিয়ন উনি দিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে যেই জিনিসটা আমরা 1-2 বছর আগে চিন্তাও করতে পারতাম না যে টুর্নামেন্টের মাঝে প্রেসিডেন্ট আমাদের ওপিনিয়ন্স নেবে, আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অনেক রেসপেক্ট এবং অনেক ক্রেডিট দিতে চাই ক্রিকেট বোর্ডকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের চাহিদা বিপিএল এর লাভ্যাংশ। আগামী আসর থেকে এই টিকিটিং মানির প্রফিট শেয়ার করার চিন্তা করছে বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী সংবাদ। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।